আসসালামু আলাইকুম স্টুডেন্ট, সবাই তোমরা কেমন আছো? আশা করি সবাই অনেক ভালো আছো। আমিও আল্লাহ তাআলার রহমতে অনেক ভালো আছি। স্টুডেন্টস আজকের ক্লাসে আমরা যে লেনদেনটা নিয়ে বিশ্লেষণ করব এবং ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব এবং বুঝবো যে কীভাবে ডেবিট হলো এবং কীভাবে ক্রেডিট হলো। সেই লেনদেনটি হলো একটা পণ্য, আমাদের ব্যবসা প্রতিষ্ঠান ধারে পণ্য যদি ক্রয় করে এবং ক্রয় করার পরে যদি সেই পণ্যগুলোর ভিতরে কিছু পণ্যে ফল্ট বা ত্রুটি থাকে, অর্থাৎ নষ্ট থাকে বা ভাঙা থাকে পণ্য, তাহলে সেটা যদি ফেরত দেয় আবার বিক্রেতার কাছে, সেই ক্ষেত্রে আমার ব্যবসা প্রতিষ্ঠানে সেই লেনদেনটা কিভাবে আমরা লিপিবদ্ধ করব। অর্থাৎ মূল কথায়, সহজ কথায় লেনদেনটা হবে ধারে ক্রয়কৃত পণ্য বা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হলো। এই ক্ষেত্রে এটা আমরা কিভাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করব। তাহলে আমাদের লেনদেনটা আগে আমরা লিখে নিই। স্টুডেন্টস, এটা হচ্ছে আমাদের লেনদেন। এখন এখান থেকে আমরা বিশ্লেষণ করব যে কিভাবে বিশ্লেষণ করে কোনটা ডেবিট হবে এবং কোনটা ক্রেডিট হবে। স্টুডেন্টস, ফার্স্টে যেটা লক্ষ্য করবে সেটা হচ্ছে আমরা যে কোনো লেনদেন বিশ্লেষণ করার পূর্বে কি দেখি, আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কি সংগঠিত হলো, ঠিক কিনা। এইখানে তোমাদের একটা জিনিস বলে রাখি স্টুডেন্টস, তোমরা একটু লক্ষ্য করো যে এই ফেরতের বিষয়টা, এই লাস্টের যে অংশটুকু আর এই একটা অংশ, আমি যদি আমার ব্যবসা প্রতিষ্ঠান যদি কোনো কিছু ক্রয় না করে, কোনো কিছু না কিনে, তাহলে কি ফেরতের কোনো বিষয় আসবে? আসবে না। ফেরতের ব্যাপারটা বা ফেরত কথাটা তখনই আসলো যখন আমি কোনো কিছু কিনেছি। কোনো কিছু কিনা ছাড়া ফেরতের কোনো মিনিং নেই। এইটুকু আগে বুঝো যে আমার ফেরতটা সংগঠিত হয়েছে কখন, যখনই আমি কোনো পণ্য কিনেছি। এই জিনিসটা যখন সংগঠিত হয়েছে আগে, তারপরে ভুল ত্রুটি বের করার পরে আমি সেটা কি ফেরত দিয়েছি আবার, তারপরে এটা সংগঠিত হয়েছে। তাহলে এখানে কিন্তু মানে বাহ্যিকভাবে দুইটা ঘটনা কিন্তু সম্পৃক্ত রয়েছে এখানে। নাম্বার ওয়ান, আমি কোনো পণ্য কিনেছিলাম আগে, আর কাল হোক বা পরশু হোক বা আরও কয়েকদিন আগে হোক, এরপরে এটা পণ্য ত্রুটি বের হয়েছে, আমি সেটা কি করেছি, ফেরত দিয়েছি। তাহলে এখানে দুইটা ঘটনা কিন্তু একটা সম্পৃক্ততা রয়েছে, এটুকু আগে বুঝো স্টুডেন্টস। এখন দেখো, এইটুকু যখন বুঝে গেলে তখন একটা জিনিস লক্ষ্য করো যে আমার ব্যবসা প্রতিষ্ঠানের সাথে কি ঘটলো। আমার ব্যবসা প্রতিষ্ঠান পণ্য ক্রয় করেছিল, সেখান থেকে কিছু পণ্য ফেরত দিয়েছে। আমি এক্সাম্পল স্বরূপ 10 টাকার পণ্য কিনেছি, 10 টাকা, সেখান থেকে 5 টাকার পণ্যে ত্রুটি বের হয়েছে, অর্থাৎ ভেঙে গেছে। 5 টাকার পণ্য আসার সময় মালিক বিক্রেতা যখন পাঠিয়েছিল, আনার সময় পরিবহনে ভেঙে গেছে, অর্থাৎ এটা তো তাহলে তোমার ফল্ট একটা পণ্যের, তো সেটা আমরা ফেরত দিয়েছি 5 টাকার পণ্য। এখন স্টুডেন্টস, আমরা যখন ধারে কিনেছিলাম বা নগদে কিনি বা ধারেই কিনি, ক্রয় করলে আমরা কি জানি, আমার ব্যবসার জন্য ব্যয়। তাহলে ক্রয় করার মাধ্যমে যখন ব্যয় সংগঠিত হয়েছিল, তখন কিন্তু আমার ব্যয় হয়েছিল 10 টাকা। খেয়াল করো, আমরা যখন কিনেছিলাম 10 টাকার পণ্য, তখন আমার ব্যয় হয়েছিল কত, 10 টাকা। এখন আমি কি করেছি, আজকের ডেটে আমি কি করলাম, আমার সেই ক্রয়কৃত পণ্য থেকে 5 টাকার পণ্য ফেরত দিয়ে দিচ্ছি, ভুল ত্রুটি থাকার কারণে, পণ্য নষ্ট হওয়ার কারণে। এখন স্টুডেন্টস দেখো, 10 টাকার পণ্য যখন কিনেছিলাম তখন 10 টাকা ব্যয় দেখিয়েছিলাম, আজকে কি করলাম, 5 টাকার পণ্য ফেরত দিলাম। তাহলে আমার কাছে থাকলো কত, কয় টাকার পণ্য, 5 টাকার। আমি কতটুকুর জন্য দায়ী এখন বর্তমানে, ফেরত দেওয়ার পরে 5 টাকার জন্য দায়ী, অর্থাৎ আমাকে তাকে 5 টাকা পরিশোধ করতে হবে কোনো না কোনো দিন। আমি, এটা আমার দায় 5 টাকা। আগে ছিল 10 টাকা, এখন হয়েছে কত, 5 টাকা। সো স্টুডেন্টস, 10 টাকার পণ্য থেকে আমি যখন 5 টাকার পণ্যটা ফেরত দিয়ে দিলাম, তার মানে আমার এখানে কিন্তু একটা আলটিমেটলি ব্যয়টা কমে গেল। আমার 10 টাকার ব্যয় ছিল আগে, লিপিবদ্ধ করেছিলাম, এখন আমার ফেরত দেওয়ার কারণে 5 টাকার ব্যয় কমে গেল, আমাকে 5 টাকা পরিশোধ করতে হচ্ছে না। অপরদিকে দেখো, আমি যে ক্রয় করার কারণে ধারে ক্রয় করেছিলাম, তখন কিন্তু আমার একটা দায় সৃষ্টি হয়েছিল যে আমাকে তাকে কোনো না কোনো দিনই 10 টাকা পরিশোধ করতে হবে। আর আজকে আমি কি করলাম, 5 টাকা পণ্য ফেরত দেওয়ার কারণে আমার সেই দায়টাও কিন্তু কমেছে। এখন আমি তার কাছে কয় টাকা দায়বদ্ধ, 5 টাকা, বাকি 5 টাকা পণ্য তো ফেরতই দিয়ে দিলাম। তাহলে এখানে যে জিনিসটা সংগঠিত হলো স্টুডেন্টস, আমার ব্যয়টাও কমেছে এবং আমি যে দায়, আমার যে দায় ছিল 10 টাকা, সেই দায়টাও কিন্তু কমেছে। তাহলে এখন আমরা একটু বিশ্লেষণ করি, অর্থাৎ আমাদের সূত্রের সাথে মিলাই। প্রথমে কি কমেছে, ব্যয় কমেছে। ব্যয় কমলে কি হয়, সম্পদ এবং ব্যয় বৃদ্ধি পেলে ডেবিট, কমে গেলে একটা ব্যবসা প্রতিষ্ঠানের হবে কি, ক্রেডিট। তাহলে এখানে ব্যয় কমেছে, তাহলে ব্যয় হিসাব ক্রেডিট। তাহলে এখানে আমাদের বুঝতে হবে যে আমাদের ব্যয়টা কমেছে কেন, ব্যয় কমেছে কি কারণে। ক্রয় করার কারণে ব্যয় কিন্তু বেড়েছিল, তাহলে আমরা যে ব্যয় হিসাব ক্রেডিট লিখবো, ব্যয় তো লেখা যাবে না, তাই না, তোমরা জানো এটা। তাহলে ব্যয়ের জায়গায় কি লিখবো, স্পেসিফিক কোনো, যার মাধ্যমে ব্যয়টা কমেছে। তাহলে এখানে তোমরা বলতে পারো, তাহলে আমরা লিখবো ক্রয় হিসাব ডেবিট, ব্যয় ক্রেডিট, ব্যয় হচ্ছে ক্রয়।
কিন্তু সেটা একটা জিনিস লক্ষ্য করো, ক্রয় করলে কি ব্যয় বাড়ে না কমে? বাড়ে। আর এখানে আমার কি হয়েছে, আমার এই ব্যয়টা কেন ক্রেডিট হলো? কারণ ব্যয় কমেছে, আর ব্যয় কমলে আমরা কি জানি কি হয়? ক্রেডিট। তাহলে ব্যয় যদি কমে, তাহলে আমার এখানে যদি ক্রয় লিখি তাহলে কিন্তু মিলল না, কারণ ক্রয় করলে ব্যয় বাড়ে। তাহলে আমি কেন ক্রয়কে আমি ক্রেডিট লিখতেছি? স্টুডেন্টস, এইখানে তোমরা যেটা লিখবা সেটা হচ্ছে ক্রয় ফেরত, কারণ এই ক্রয় ফেরতের মাধ্যমেই কিন্তু আমার ব্যয়টা কমলো। ক্রয় করেছি, ব্যয় বেড়েছিল, ক্রয় করে ফেরত দিয়েছি আবার কিছু অংশ, কিছু পণ্য, আমার ব্যয়টা কমলো। তাহলে এই দুইটার সমন্বয়ে কিন্তু আমার ব্যয়টা কমেছে, ক্রয় ফেরত। তাহলে এইটা হবে আমার ব্যয়ের নামটা, কারণ এই এর মাধ্যমে আমার ব্যয়টা কমেছে। তাহলে আমি এখানে ব্যয়ের জায়গা লিখবো কি? ক্রয় ফেরত হিসাব, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। এটুকু বুঝেছো স্টুডেন্টস? আশা করি যে বুঝেছো। কারণ হচ্ছে আমার ক্রয় করার কারণে ব্যয় হয়েছিল, ফেরত দেওয়ার পরে আমার ব্যয়টা কমে গেছে। আর আমরা কি জানি, ব্যয় কমে গেলে হয় কি? ক্রেডিট। এখানে আমার ব্যয়টা কমে গেছে, ক্রেডিট, কিন্তু ব্যয়ের নামটা কি? ক্রয় হবে না, কারণ শুধু ক্রয় মানে আমার ব্যয় বৃদ্ধি। এখানে আমার ব্যয়ের নামটা ক্রয় ফেরত, কারণ ক্রয় ফেরতের মাধ্যমেই, ক্রয় করে ফেরত দেওয়ার কারণে আমার ব্যয়টা কমেছে। এবার আসি ডেবিটে। তাহলে আমার এখানে ব্যয় কমেছে, আর একটা কি কমেছে আমরা জানি? দায়ও কমেছে। আমার ঘরে একটা দায় ছিল, রে বাবা 10 টাকা পরিশোধ করতে হবে তাকে কোনো না কোনো দিন। আজকে আমি পণ্যটা ফেরত দেওয়ার কারণে 5 টাকার বলতে ছিল বলে আজকে আমার আমি দায়বদ্ধ মাত্র 5 টাকার জন্য তার কাছে, বিক্রেতার কাছে। তাহলে আমাকে কোনো না কোনো দিন তাকে 5 টাকা পরিশোধ করতে হবে। তাহলে দায়টাও কিন্তু কমে গেছে এই ক্রয় ফেরতের কারণে। এখন আমরা স্টুডেন্ট সূত্র প্রয়োগ করি। দায়, মূলধন এবং আয় বৃদ্ধি পেলে হয় কি? ক্রেডিট। আর কমে গেলে হয় কি? ডেবিট। কমে গেলে ডেবিট, বৃদ্ধি পেলে কিন্তু এই তিনটা ক্রেডিট। তাহলে আমার দায় এখানে কি হয়েছে? কমেছে। তাহলে দায় হিসাব ডেবিট, দায় কমলে ডেবিট। দায়ের নামটা কি? দায় তো একটা টাইটেল, দায়ের শ্রেণীবিভাগের আন্ডারে দায়ের নামটা কি? আমি যখন ধারে পণ্য কিনেছিলাম তখন আমার দায়টা কি হয়েছিল? পাওনাদার। আমার দায়টা কে ছিল? পাওনাদার, যে টাকা পাবে। অর্থাৎ আমি যার কাছ থেকে পণ্য কিনেছি, তাহলে সে যদি আমার দায়টা হয়, সেই দায়টাই তো কমবে। তাহলে আমরা এখানে কি লিখবো? সেই দায়ের নামটা লিখবো। কি ছিল দায়ের নামটা? ধারে পণ্য ক্রয় করলে আমাদের দায় ছিল কি? পাওনাদার আমার ঘরে। তাহলে আজও কিন্তু 5 টাকা পাবে সে। সো সেই পাওনাদার কিন্তু আমার দায়, এবং সেটা কমেছে। তাহলে আমরা এখানে লিখবো সে দায়ের নামটা কি? পাওনাদার হিসাব। এবং যদি যার কাছ থেকে কিনেছি পণ্য তার নাম থাকে অঙ্কে, তাহলে সেই নামটা ব্র্যাকেটে দিয়ে দিবে। যেহেতু নাম নেই এখানে আমাদের, তাহলে আমরা কি লিখবো? পাওনাদার হিসাব ডেবিট। বাস, কমপ্লিট। তাহলে স্টুডেন্টস, আমরা ধারে ক্রয়কৃত পণ্য যদি কখনো আমার ব্যবসা প্রতিষ্ঠান ফেরত দেয়, তার জাবেদা কি হবে এবং কেন হবে আমরা ডিটেলসে বুঝে নিলাম। স্টুডেন্টস, এরপরও যদি তোমাদের কোনো সমস্যা হয়, প্রবলেম হয় বুঝতে, তাহলে তোমরা ভিডিওটা, ক্লাসটা বারবার দেখবে এবং কমেন্ট করবে যে ভাই এই জায়গাটা বুঝতেছি না। তাহলে ইনশাল্লাহ আমি নেক্সটে কোনো একটা এক্সাম্পলের মাধ্যমেও ইনশাল্লাহ তোমাদের বোঝানোর চেষ্টা করবো। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, আমার জন্য দোয়া করবে এবং চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনটা ক্লিক করে রাখবে, যাতে যে কোনো ভিডিও ক্লাস আমি পাবলিশ করার সাথে সাথে তোমরা পেয়ে যাও ইজিলি ইউটিউবে ঢোকার পর।